নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। দেখুন, রাজ্যের নির্বাচন যত এগিয়ে আসছে, আমি প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড করে চলেছি এই দেশ এই সময় শীর্ষকে। অর্থাৎ আমরা আপনাদের কাছে যে বার্তাটা দিতে চাইছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে সারা দেশে কি চলছে, তুলনায় আমাদের রাজ্য ভালো আছে নাকি তুলনায় আমাদের রাজ্য খারাপ আছে, তার কারণ এই তুলনামূলক একটা প্রতিবিধান যদি আমরা করতে না পারি, তাহলে আসন্ন সাধারণ নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনে, যেটা আর কয়েক মাস পরেই আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে আমাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক রাজনৈতিক দল, সঠিক প্রার্থী নির্বাচনে হয়তো কিঞ্চিত অসুবিধা হতে পারে। সেই কারণে এবং তৎসহ যেটা আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি এবং অন্যান্য অনুষ্ঠানগুলোতেও বলেছি, সেটা হচ্ছে রাজ্যে আমাদের এখানে যে সমস্ত সমান্তরাল এবং প্রচলিত সংবাদ মাধ্যম আছে, তাদের সংবাদ পরিবেশন, সেই সংবাদ পরিবেশনের ধারা, সংবাদ পরিবেশনের ধাঁচ পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে বলে আমরা অন্তত মনে করছি। সেই কারণে আমরা এই দেশ এই সময় আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা চ্যানেলের নির্দেশে হয়তো আগামী নির্বাচন অবধি চালাতে হবে। রাজ্যে একটা নির্বাচন আসছে, এটা আমি, আপনি, আপনারা, আমরা আপামর সকলেই জানি, এবং সেই কারণেই 2 বছরের এসআইআর 2 মাসে হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাধারণত অন্যান্য সময়ে যা এসআইআর হয়েছে পূর্বাপর বৎসরকালে, সেখানে কোথাও 2 বছর কোথাও 1.5 বছর লেগেছে। তো এটা 2 মাসেই ওনারা রাজ্যের 10 কোটি মানুষের কাছে চলে যাবেন, সেটা ওনারা বলছেন। তো এই চ্যানেলে বিস্তারিত অনুষ্ঠান এই নিয়ে বহুবার হয়েছে এবং হচ্ছে। আমার সিনিয়র সাংবাদিকগণ যারা রয়েছেন, প্রবীরবাবু করেছেন, প্রসূনবাবু করেছেন, সুমনবাবু বোধহয় করেছেন একটা। তো ন্যাচারালি এই নিয়ে আমি এসআইআর নিয়ে কোনো অনুষ্ঠান আর করতে চাইছি না, কিন্তু কয়েকটা বিষয় যেটা আমার মনে হয়েছে যে আলোকপাত করা উচিত, সেইগুলো আমি একটু আপনাদের সঙ্গে একাত্ম হতে চাইছি, সেই জিনিসগুলো তুলে ধরে। অর্থাৎ যে এই জিনিসগুলো করে আমরা কি পেলাম। দেখুন, ভোটারের সাথে, অর্থাৎ এপিক কার্ড, ভোটার্স আইডেন্টিটি কার্ডের সাথে আধার লিঙ্ক, এটা আমরা করেছি এবং তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। আমাদের কেন্দ্রীয় সরকার দাঁড়াতে বলেছে, আমরা দাঁড়ালাম। মোবাইলের সাথে আধার লিঙ্ক, আমরা আবার লাইনে দাঁড়ালাম, আবার করলাম। 500, 1000 নোটের বাতিল, আমরা আবার লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে কেউ কেউ মারাও গেল, আমরা বাতিল করলাম। কিন্তু এই যে 500 এবং 1000 নোটের বাতিল হলো, আমরা একটা জিনিস কেউ আলোচনা করছি না, যে এরপরে যে 2000 টাকার নোট এলো, সেই 2000 টাকার নোট কিন্তু চালু হওয়া সত্ত্বেও নিশ্চুপি উধাও হয়ে গেল। অর্থাৎ আস্তে 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 কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ক্লোজারে দিয়ে দিল। কেন? আমার স্মরণ যদি খুব ভুল না হয়, আনন্দবাজারের একটা ফ্রন্ট পেজ, যদি ভুল না করি, 88,000 কোটি টাকা 2000-এর নোট একটা জায়গায় ধরা পড়েছিল। তার পরদিন থেকে আর খবরটা কোনো প্রচলিত সংবাদ মাধ্যম করেনি। যাই হোক, বড়বাবুরা হয়তো বলেছেন যে এই করছিস কি রে, হ্যাঁ আমার থেকে টাকা নিবি, মানে যেটা আমরা ছোটবেলায় শুনেছি প্রবাদ, যে আমারই খাবি আমারই নারী ওপরাবি। যাই হোক, তারপরে আর সর্বাধিক প্রচারিত নির্বাচিত দৈনিকে আর খবর বেরোয়নি। এখন আবার এসআইআর হচ্ছে, আবার লাইনে দাঁড়াবো।
বা লোক আমার বাড়ি বাড়ি যাবে তার জন্য অপেক্ষা করব, কবে যাবে কেউ জানে না। কিন্তু পলিটিক্সে তো একটা রেসিপ্রসিটি থাকে, অর্থাৎ মানুষকে আমি এটা করতে বলবো, পরিবর্তে মানুষ এইটা পাবে। অর্থাৎ সরকার আমাকে একটা জিনিস করতে বলবে, পরিবর্তে আমি একটা জিনিস পাবো। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন রক্তের বদলে স্বাধীনতার কথা, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই যে ক্ষেত্রগুলোতেও এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের পণ্ডিত সাংবাদিক সম্মেলন করেছিলেন, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট। তিনি কি বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে? তিনি তো সাংবাদিক সম্মেলনটা আবার নিজের মনোমতো করেন, যখন ওনার মনের মধ্যে গজগজ গজগজ করে মন কি বাত, তখন উনি আসেন, আদারওয়াইজ তো উনি আসেন না। তো যাই হোক, উনি বলেছিলেন কালো টাকা ফিরবে, আমরা বছরে 2 কোটি লোকের চাকরি দেব, আপনাদের সকলের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমরা ফেরত দেব। একটা হয়েছে, আমরা পেয়েছি, কিন্তু আমরা পেয়েছি, আমাদের প্রাপ্তি কি? শুধু লাইনে দাঁড়ানো আর মৃত্যু। কেন্দ্রীয় সরকারের তুগলকি সিদ্ধান্তের কারণে বহু লোক নোটবন্দির সময় মারা গেছেন, এখনো এসআইআর এর সময় মারা যাচ্ছে। কিছুদিন আগেই ব্যারাকপুরের আশেপাশে কোথাও প্রদীপ কর বলে একজন আত্মহত্যা করেছেন। এবং রোজ প্রতিদিনই একটা দুটো রাজনীতি নয়, নো, একদম রাজনীতি নয়, একটি মানুষ তিনি এসআইআরে তার নাম বাদ যাবে এই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে আত্মহত্যা করছেন। আমরা দেখতে যাব না সেই লোকটি বিজেপি কিনা, আমরা দেখতে যাব না সেই লোকটি তৃণমূল কিনা, আমরা দেখতে যাব না সেই লোকটি কংগ্রেস কিনা, সেই লোকটি সিপিএম কিনা, আমরা দেখতে যাব না। কিন্তু আমরা একটা জিনিস দেখব, ওই লোকটি আমার সহনাগরিক, আমার রাজ্যের বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে আমার রাজ্যে আছে। যেরকম জেনারেল র্যাটক্লিফের একটা তুলির আঁচড়ে আমি আজ বাংলাদেশি থেকে কাল ভারতীয় হয়ে গিয়েছিলাম, বা আজ ভারতীয় থেকে কাল বাংলাদেশি হয়ে গিয়েছিলাম, উনি জানতেন না, মাঝখান থেকে একটা পেন্সিলের দাগ কেটে দিয়েছিলেন। তো সেই রকম এই মৃত্যুর দায় কে নেবে? কেন্দ্রীয় সরকার নেবে। কেন্দ্রীয় সরকারকেই তো দায় নিতে হবে। বা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছেন ভারতের সর্ববৃহৎ এবং পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদেরকেই তো করতে হবে। একটা তো কাউকে দায় নিতে হবে। সারা দেশ জুড়ে কেবল চুরি আর সন্ত্রাস, সারা দেশ জুড়ে সন্ত্রাস। আচ্ছা, সন্ত্রাস কি কেবল বন্দুকের নলেই হয়? মানে আমরা পশ্চিমবঙ্গবাসী, আমি যদি একটু স্মৃতির ঝাঁপিটা খুলি, তাহলে আমার বয়স্ক শ্রোতাবৃন্দ যারা আছেন তারা মনে করবেন যে একসময় পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গের দেওয়াল চিত্রিত হতো বন্দুকের নলই ক্ষমতার উৎস, মার্কসিস্ট লেনিনিস্ট। সেই দিন গেছে আমাদের। যাই হোক, সেই আলোচনার মধ্যে আজকে ঢুকবো না। আমি আবার বামপন্থীদের নিয়ে আলোচনা করতে ঢুকলেই কীরকম অন্যদিকে চলে যায়। যাই হোক, আমি সেই আলোচনায় যাচ্ছি না আজকে। কিন্তু সন্ত্রাস কি কেবল বন্দুকের নলেই হয়? না, বিভিন্ন রূপ সন্ত্রাস হতে পারে। সন্ত্রাস ধর্ম নিয়ে হয়, যেটা আমরা বাবরি মসজিদ কাল থেকে দেখছি। সন্ত্রাস শিক্ষা নিয়ে হয়, যেটা এখন দেখতে পাচ্ছি। আমি দিচ্ছি উদাহরণ আপনাদের। সন্ত্রাস আমার আপনার প্রচলিত সংস্কৃতি নিয়েও হয়, আরো অনেক ধরনের হতে পারে সন্ত্রাস। কিন্তু আজ এই 3 রকম সন্ত্রাস নিয়ে আপনাদের একটু বিশদে আমি বলবো। তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যে কথায় ছিলাম আমরা, যে বিভিন্ন রকম সন্ত্রাস, ধর্মের
সংস্কৃতির, শিক্ষার। আচ্ছা, স্বাধী প্রজ্ঞা আপনাদের মনে আছে? যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিই, মালেগাঁও বিস্ফোরণের অন্যতম প্রধান অভিযুক্ত বিচার হয়েছে। কে করবে বিচার? কে নেবে দায়? আচ্ছা, এই যে জাতপাতের জিগির তুলে দেশ জুড়ে যে অত্যাচার চালাচ্ছেন বিজেপি তথাকথিত উচ্চ বর্ণের নেতারা বিভিন্ন আদিবাসী শ্রেণীর ওপর, ছত্তিশগড়ে একবার দেখলাম কোনো বিজেপির মণ্ডল সভাপতি কোনো আদিবাসী মহিলার মুখে প্রস্রাব করে দিচ্ছেন, কোনো জায়গায় উলঙ্গ করে ঘোরানো হচ্ছে, উত্তরপ্রদেশে রোজ প্রতিদিন হচ্ছে, এভরিডে। কে বিচার করবে? দায় তো কেন্দ্রীয় সরকারের। আমি যে স্টেটসগুলোর কথা বলছি বা যে রাজ্যগুলোর কথা বলছি, সেই রাজ্যগুলো এখন আজকের ডিকশনারিতে ডাবল ইঞ্জিন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারও টানছে, রাজ্য সরকারও টানছে, ডাবল ইঞ্জিন, ধম 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 করে উন্নতি হবে। তো এই উন্নতি হচ্ছে, মুখে প্রস্রাব করে উন্নতি হচ্ছে, কে দায় নেবে? দিল্লির পাঠ্যক্রম, সেখান থেকে শুনছি মহাত্মাজি, নেতাজি বাদ গিয়েছেন। এটাকে কি বলবেন? এটা শিক্ষা সন্ত্রাস নয়? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, মহাত্মা গান্ধীর অবদান কিছু নেই? কিছু নাম আছে যেগুলো ওই বিশ্বাসঘাতকতা নিয়ে লেখা বই থেকে খুঁজে খুঁজে বার করতে হয়, গোলওয়ালকার, সাভারকার, এই সমস্ত। এরা ভারতবর্ষের স্বাধীনতা এনেছে। এটাকে কি বলবেন? এটা শিক্ষা সন্ত্রাস নয়? অর্থাৎ এই বইটা পড়ছে যে জেনারেশন অ্যান্ড অনওয়ার্ডস, তারা কি শিখবে? তাদের পেছনে অর্জিত স্বাধীনতার ইতিহাস নিয়ে, তাদের পূর্বসূরি পূর্বপুরুষদের অর্জিত স্বাধীনতার ইতিহাস নিয়ে কি শিখবে তারা? এই যে দিল্লির পাঠ্যক্রম থেকে যেটা বাদ গেছে, সেইটার মান্যতা দিয়েছেন কেরলের বামপন্থী সরকার, একই রকম বিকৃতিকে মান্যতা দিয়েছেন। হবে, খুব স্বাভাবিক। এটা নিয়ে আমি অবশ্য খুব চিন্তিত বা বিস্মিত হইনি। রতনে রতন চেনে, তার কারণ আরএসএস আর কমিউনিস্ট দুজনারই তো কোনোরূপ অবদান দেশের স্বাধীনতায় নেই। একদল ঝুটা আজাদি ঝুটা আজাদি ঝুটা আজাদি বলে চলে গেল সারাটা জীবন, আর একদল গডসে নামক খুনির পূজা করলো। এদের থেকে দেশবাসী আর কি বা আশা করবে? তো ন্যাচারালি যেটা দিল্লিতে করেছে সেটা কেরালে হবে, সেটা এর মধ্যে নতুন কি? আমি আগের এপিসোডেও কিন্তু একটা কথা বলেছি যে সনাতনী হিন্দুত্ব বা হিন্দুত্ব যাই বলেন, এইটা আমার মগজে ঢুকছে না। যদি কোনো বানর সেনা বুঝিয়ে বলেন যে সনাতনী হিন্দুত্বটা কি। আমরা চিরকাল ইতিহাসে পড়েছি এবং দৈনন্দিন জীবনযাত্রায় যা ঘটছে এবং যা বুঝেছি, তার সাথে তো এই বিজেপি রাজ্য শাখার যে নেতৃত্বের প্রচারিত উগ্র হিন্দুবাদ, এইটা মেলাতে পারছি না। আমার মস্তিষ্ক সঠিক বুঝতে পারছে না। আমরা কনফিউজড, আটারলি কনফিউজড। আমরা দেখেছি স্বামীজি কুমারী পুজোয় বসেছিলেন একজন কাশ্মীরি কন্যাকে নিয়ে। সে তো হিন্দু ছিল না, কিন্তু নিবেদিতার প্রশ্নের উত্তরে মহাজীবন বলেছিলেন, ছোট্ট মেয়েটাকে দেখলাম অভুক্ত থেকে নিজে একটা সমবয়সীকে খাবারটা দিয়ে দিল হাসি মুখে, ওই আমার কুমারী, ওর পরিবারের খবর দাও, আমি কালকে ওকেই পুজো করব। আমি তো আর্তের সেবার ভিন্ন কিছু বুঝি না। এই হিন্দুত্ব আমরা পড়তে পড়তে জানতে জানতে বড় হয়েছে। আজকে এসে সনাতনী হিন্দুত্ব, এটা কি খায় না মাথায় দেয়? এই মানে এই কি বিপদে পড়লাম বলুন দেখি, আমি, আপনি, আপনারা সবাই। এটা মহা বিপদ, ভয়ঙ্কর বিপদ। মানে রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ছে, যে ত্রিরত্ন বলে একটা কবিতা ছিল, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী। এখন একটা ছোট্ট লাইন ছিল, পারাবার পার হয়ে এসে শেষে ডুবিব কি গোস্পদে। এ তো আমাদের সেই অবস্থা হচ্ছে দেখছি। আমাদের রাজ্যবাসীকে যে জায়গায় টেনে আনছেন বা টেনে নামাতে চাইছেন এই সনাতনে হিন্দুত্বের কারবারিরা, তাতে তো আমাদের গোস্পদে ডুবে মরবার দায় হয়েছে দেখছি।
একজন আছেন মধ্য কলকাতার স্বঘোষিত নেতা, এখান সেখান অসভ্যতামি করতে গিয়ে ধরা পড়তেন। আমাদেরও 50 বয়স হলো, আমরা অনেক কিছু জানি, সব কিছু তো এই চ্যানেলে বলা যাবে না হয়তো, যাই হোক। তো তিনি বলছেন আমার সোনার বাংলা, এটা গাওয়া যাবে না। অথচ দেশের প্রধানমন্ত্রী নিজে অন ক্যামেরা অন মাইক গাইছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিকৃত উচ্চারণে গাইছেন, ওনার থেকে এটা আশা করাটাই স্বাভাবিক, এর বেশি কিছু। যিনি অপটিক্যাল ফাইবারকে পলিটিক্যাল ফাইবার বলেন, তিনি ভালো উচ্চারণ বা ঠিক উচ্চারণ করবেন, এটা না ভাবাটাই শ্রেয় বলে মনে করি। যাই হোক, কিন্তু তিনি গাইছেন গানটা। এইখানে মধ্য কলকাতার স্বঘোষিত নেতা বলছেন এই গানটা গাওয়া যাবে না। আর একজন আছেন কাঁথির, তিনি রাজ্যের বিরোধী দলের নেতা, সে তো একেবারে হিন্দু পণ্ডিত, ভয়ঙ্কর হিন্দু পণ্ডিত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন বেগম। ছি, আপনি কি শুরু করেছেন? আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা তথ্য দিয়ে আমি, শুভেন্দুবাবুও শুনবেন, এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আশা করছি শুনছেন, সাথে আপনার ল্যাজ বিশিষ্টরাও যেন শোনে। এই যে খুবই শুনি শুভেন্দুবাবুর মুখে গোমাংস 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 গোমাংস, এ খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আমি আপনাদের আজকে একটা তথ্য দিই, ভারতবর্ষের কিছু নামজাদা বিফ রপ্তানিকারক সংস্থা, তাদের ডিটেলস আপনাদের দিচ্ছি, তাহলে আপনাদের বিচার করতে সুবিধা হবে যে পশ্চিমবঙ্গ থেকে কত বিফ রপ্তানি হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এক, আল কবির এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড, এটা হায়দ্রাবাদের একটি কোম্পানি, মালিক সতীশ আর অতুল সাবরাওয়াল। আর একটা বলি, আরাবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড, এটা মুম্বাইয়ের একটা কোম্পানি, মালিক সুনীল কাপুর মালিক, ইয়েস। 3, MKR খান ফ্রোজেন ফ্রুটস প্রাইভেট লিমিটেড, দিল্লির কোম্পানি, মালিক মদন অ্যাবাট। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রোজেন ফুডস, এটা উত্তরপ্রদেশ, উন্নাও, মনে পড়ছে কুলদীপ সিং সেঙ্গার, রাস্তায় মহিলারা বেরোলেই ধর্ষণ করে দেয়, উনি বিধায়ক ওখানকার। যোগী আদিত্যনাথের আদরের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, উনি এবং ওনার ভাই সেই উন্নাও ধর্ষণ কাণ্ডের প্রধান অভিযুক্ত, যথারীতি বিচার হয়নি, যাই হোক। তো সেই উন্নাওতে স্ট্যান্ডার্ড ফ্রোজেন ফুডস প্রাইভেট লিমিটেড, মালিক কমল ভার্মা। কোনো বাঙালি নাম পেলাম? আর একটা আছে মহারাষ্ট্র ফুড প্রসেসিং, মালিকের নাম সানি খাট্টার। ও শুভেন্দুবাবু, ও সজলবাবু, পশ্চিমবাংলা তো কেউ নেই। দিল্লি, মুম্বাই, ইউপি, একটু বলুন উনিজিকে যে এই সমস্ত যারা গুজরাটি আছে, মেরো মারোয়া আছে, তারা গরুর মাংস বিক্রি করে বড়লোক হবে, আর আপনি পশ্চিমবাংলার বুকে গোমাংস 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 বলে রাজনীতি করবেন, মানুষ মেনে নেবে? এটা একটু বলতে হবে না? আপনাদের দায় নিতে হবে না? আমি তো দায়িত্ব নিয়ে উদাহরণ দিচ্ছি, কোম্পানির নাম বলেছি, ঠিকানা বললাম, মালিকের নাম বললাম, আপনারা কাউন্টার করুন। একটাও তো পশ্চিমবাংলার নাম নেই। কিসে সনাতনী হিন্দুত্ব হচ্ছে? আপনি যে দলের সনাতনী হিন্দুত্ব করছেন সেই দলের লোকেরাই তো বিফ এক্সপোর্ট করছে সারা পৃথিবী জুড়ে। এই যে সব গোমাংস রপ্তানিকারক, এর কোনোটাই তো এই রাজ্যে অবস্থিত নয়। সব যে আপনার সেই ডাবল ইঞ্জিন ডিকশনারিতে নতুন যেটা এসছে, আর আপনারা এখানে বসে বসে ফতোয়া ওড়াচ্ছেন, রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রীকে বেগম বলছেন এইটা করা যাবে না, হিন্দু বিরোধী, ওইটা করা যাবে না, সনাতনী প্রথা বিরোধী। আপনারা ঠিক করে দেবেন, তবে আমি, আপনি, আপনারা সকলে যারা শুনছেন, সাধারণ মানুষ তবে সেই মতো সিদ্ধান্ত নেবে। আপনি 5 বছর আগে গরুর মাংস খেতেন, আমরা তখনও খাইনি, এখন আপনি খাচ্ছেন না, এখনও খাই না। হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? আপনি এ সমস্ত আজে বাজে বকছেন কেন? আপনি রাজ্যের বিরোধী দলের নেতা, আপনাকে তো এটা বুঝতে হবে। আপনার দায় আছে, আপনার দায়িত্ব আছে।
আর ওইদিকে মেরো গুজ্জুরা বসে বসে সব গরুর মাংস বেচে কোটি কোটি টাকা কামাবে। আপনি এখানে সনাতনী হিন্দুত্বের পাঠ দেবেন, আপনি সুকান্ত মজুমদার, সজল ঘোষ, এই গান গাওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো নির্বাচনী জনসভায় এখন আর জয় শ্রীরাম বলছেন না, জয় মা দুর্গা। একটা দুর্ঘটনা। মানে যখনই নির্বাচন আসছে তখনই পশ্চিমবাংলায় এনারা আসেন মাইগ্রেটরি বার্ডসের মতো। কি বিশ্রী উচ্চারণ, মানে বিকৃত উচ্চারণ, বিশ্রী উচ্চারণের একটা কার্নিভাল শুরু হয়ে যায়। হ্যাঁ, কি চোলায় চোলায় বাজবে বিষের মাসুরি, হ্যাঁকো ড্যাকো, মানে এ বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, আপনাদের অকানরের ধৈর্য ছুটি ভরবে। তো তিনি বলছেন জয় মা দুর্গা, কোথাও গাইছেন সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওনারই দলে অন্ধভক্ত সজল ঘোষ, উনি বলছেন না, এই গানটা গাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, কথা বলে এটা বলছেন, উনি তো গাইছেন। সমস্ত জিনিসটা আমাদের মতো সাধারণ ভোটারদের নির্বাচনের আগেই তো ঘাবড়ে দিচ্ছেন। ভোট কি দেব, কি বিচার হবে, আপনারা কি উন্নয়ন করবেন, তার খসড়া প্রকাশ করুন দেখি, বাজে বকা ছেড়ে। সেটা না করে কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে ঈসাহি, এই সমস্ত খুঁজে খুঁজে বার করছেন কেন? রাজনীতির মধ্যে কেন ধর্ম টেনে আনছেন? রাজনীতির ধর্মটা পালন করুন, যেটা মাননীয় অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছিলেন গোধরা পাণ্ডের পর আপনার বর্তমান প্রধানমন্ত্রীকে, যে ওনাকে রাজধর্ম পালন করতে বলেছি। রাজধর্ম পালন করুন, অর্থাৎ রাজনীতির ধর্ম পালন করুন, ধর্মের রাজনীতি করবেন না। ওটা করে ভোট পাওয়া যাবে না, অন্য কোথায় পাওয়া যায় জানি না, পশ্চিমবাংলায় অসুবিধা আছে। আর কেবলই আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীকে নকল করে চলেছেন। আরও কিছু তথ্য দিই আপনাদের। কন্যাশ্রী 2013 সালের মার্চ মাসে করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা যুগান্তকারী প্রকল্প, যুগান্তকারী। এইটার আদলে বেটি বাঁচাও বেটি পড়াও জানুয়ারি 2015, 2 বছর পরে আপনাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প এলো। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী করলেন কবে? ডিসেম্বর 2016। আপনারা আয়ুষ্মান ভারত করেছেন কবে? সেপ্টেম্বর 2018, 2 বছর পর। মাননীয় নির্মল বাংলা মিশন রাজ্যে করলেন কবে? নভেম্বর 2013। আপনারা স্বচ্ছ ভারত মিশন করলেন কবে? অক্টোবর 2014, 11 মাস পরে। মাননীয় মুখ্যমন্ত্রী গীতাঞ্জলি করেছেন কবে? এপ্রিল 2014। আপনারা পিএম আবাস যোজনা করেছেন কবে? জুন 2015, 1 বছর 2 মাস পরে। আসবো আপনাদের, অর্থাৎ বিজেপির গুণপনা নিয়ে আবার আসবো। নির্বাচন যত এগিয়ে আসবে আমাদের সামাজিক দায়বদ্ধতার নিরিখে আমরা আবারও আসব। কিন্তু ভক্তগণের এই যে অদ্ভুত আচরণ, অন্য রাজ্যে হলে চুপ, এই রাজ্যে যদি নাও হয় তাহলে ফ্রেম করো, চেঁচামেচি জোরো। আমি আগের এপিসোডে বলেছি, কোথায় কালীর মূর্তি ভেঙে দিচ্ছে, কোথায় সরস্বতীর মূর্তি ভেঙে দিচ্ছে, কোথায় হিন্দুদের মিছিলে মুসলিম ঢুকিয়ে দিচ্ছে, কোথায় মুসলিমদের তাজিয়াতে হিন্দু ঢুকিয়ে দিচ্ছে। আর সামগ্রিক নরকগুলজার একটা প্যান্ডেমোনিয়াম করবার এই যে অপচেষ্টা, এই অপচেষ্টা বন্ধ করুন। নির্বাচন সামনে আসছে, রাজনৈতিকভাবে সৎ প্রচেষ্টা করুন মানুষের কাছে ভোট চাইবার। মানুষ যদি মনে করে আপনাদেরকে ভোট দেবে, নিশ্চয়ই ভোট পাবেন, আসন সংখ্যাও বাড়বে। এতে এসআইআর হয়েছে বিহারে, কতজনের নাম বাদ গেছে? 78 জন না কতজন। তাহলে কি হলো ওখানে এতদিন ধরে সরকারি পয়সা অপব্যয় করে, যেটা এখন পশ্চিমবঙ্গে করছেন? এটা অপব্যয়ই হবে। এইসব করে কিছু হবে না। মানুষের পাশে কিভাবে থাকা যায় একটা রাজনৈতিক দল হিসেবে, তার প্রমাণ মানুষকে দিন। মাননীয়া সেই প্রমাণ মানুষকে দিয়েছেন বলেই মানুষ তার পাশে আছেন। আপনারা দিলে আপনাদের পাশে থাকবে,
হোয়াট ইজ দ্য হার্ম ইন ইট? সেই প্রচেষ্টা করুন। আসবো আবার পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন সকলে। নমস্কার।